বাগানের দড়িতে চাদরটা মেলার সময় গাছের ফাঁক দিয়ে শ্যাকরা সেনগুপ্তকে দেখেন মাধবী। কপালে ভাঁজ পড়ে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকতে যান। তখনই পিছন থেকে ডাক আসে, মাধবী মা ভালো আছো তো? বাধ্য হয়ে দরজার দিকে যেতে হয়। লোকটার ব্যবহারে যতটা মিষ্টি মেশানো, কথায় ততটাই ধার। হেসে মাধবী বলেন, হ্যাঁ ভালো আছি কাকাবাবু, আপনি ভালো তো? তোমরা ভালো রাখলেই আমি ভালো থাকি। কোনো উত্তর দেন না মাধবী। সেনগুপ্তবাবু বলেন, 5 তারিখ তো এসে গেল, মনে আছে তো? অবশ্যই আছে, এইবারই তো শেষ কিস্তি। সেনগুপ্তবাবু হয়তো আরও কিছু বলতেন, তার আগেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন অন্নপূর্ণা। পার্স থেকে 10টা 500 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব দেনা শোধ হলো তো কাকাবাবু? নোটগুলো মাথায় ঠেকিয়ে সেনগুপ্তবাবু বললেন, মঙ্গল হোক, আমি রসিদ পাঠিয়ে দেব। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন মাধবী। এইবার নিচু গলায় বললেন, দিদি তুমি আবার কেন দিতে গেলে? আমি তো 5 তারিখের মধ্যে কাকাবাবুর দোকানে গিয়ে দিয়ে আসতাম। মাধবীর কাঁধে হাত দিয়ে বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে অন্নপূর্ণা বললেন, থাম তো ছোট, তুই আর আমি কি আলাদা? বুড়ো 75 পার করলো, তাও টাকার লোভ গেল না। এই মৈত্র বাড়ির দিকে আমি কাউকে আঙুল তুলতে দেব না। ধীর গলায় মাধবী বললেন, খুব গরম, তুমি ঘরে গিয়ে বসো, আমি শরবত নিয়ে যাচ্ছি। খাটে আধশোয়া হয়ে আছেন অন্নপূর্ণা। দরজার কাছে দাঁড়িয়ে মাধবী ডাকলেন, দিদি। চোখ খুলে অন্নপূর্ণা বললেন, আয় ছোট, বস। সাইড টেবিলে শরবতের গ্লাস রেখে মাধবী বললেন, আজ সন্ধ্যায় তুমি আর দাদা বাড়ি থাকবে তো? হ্যাঁ রে, কেন বলতো? দাদা আর তোমার দেওর বাড়িতে আসুন, তারপরে কথা হবে। বেশ, তোর যা ইচ্ছে। ঘর থেকে বেরোতে গিয়েও থেমে যায় মাধবী। পিছন ফিরে বলেন, দিদি সেনগুপ্তবাবুকে দেওয়া টাকাটা আমি তোমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আর কোনো কথার অবকাশ না দিয়ে বেরিয়ে যান তিনি। শরবতের গ্লাসে চুমুক দিয়ে তৃপ্তি পান অন্নপূর্ণা। শরীর জুড়িয়ে যায়। ব্যাংকে সাংঘাতিক ভিড় ছিল। পুরো 2 ঘন্টা লাইন দেওয়ার পরে কাজ হলো। সব দিক সামলানো কি মুখের কথা? অবশ্য সব সামলে চলা অন্নপূর্ণার কাছে নতুন নয়। সেই 22 বছর বয়সে মৈত্র পরিবারের বড় বউ হয়ে এসেছিলেন অন্নপূর্ণা। তার কাঁচা সোনার মতো গায়ের রং, এক ঢাল চুল, গোলগাল চেহারা থেকে যেন স্নেহ ঝরে পড়ত। উপরন্তু নাম অন্নপূর্ণা। মৈত্র পরিবার পেয়েছিল মমতার প্রতিমূর্তি। সংসারের তখন টালমাটাল অবস্থা। 3 ছেলে মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে শ্বশুর শাশুড়ির সংসার। শ্বশুরের কারখানা লক আউট হয়ে পড়েছিল বেশ কিছুদিন। ছোট 2 দেওর ননদের লেখাপড়া শেষ হতে তখনও দেরি ছিল। আশার একমাত্র শিখা জ্বালিয়ে রেখেছিলেন সন্দীপ, মৈত্র পরিবারের বড় সন্তান। অন্নপূর্ণার স্বামী সন্দীপ পেশায় ইঞ্জিনিয়ার। তার সরকারি চাকরিটি সেই সময় পরিবারের একমাত্র অবলম্বন। শ্বশুরবাড়িতে পা দিয়েই হেসেলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন অন্নপূর্ণা। শাশুড়ি স্বস্তি পেয়েছিলেন। তেলকালি ভাপের মাঝে ক্ষইতে থাকা জীবনে এ মুক্তি ছিল তার বহু কাঙ্ক্ষিত। কিছুদিনের মধ্যেই শ্বশুরের কারখানা আবার শুরু হয়েছিল। সবাই বলেছিল, বৌমা পয়মন্ত। নিপুণভাবে সংসারটা গুছিয়ে নিয়েছেন অন্নপূর্ণা। নিজ দায়িত্বে সেরা পাত্রের সঙ্গে ননদের বিয়ে দিয়েছেন। সন্দীপের চাকরিতেও উত্তরোত্তর উন্নতি হয়েছে। তার লোনের টাকাতেই তৈরি এই বাড়ি। কিন্তু একদিনের জন্য কাউকে তা বুঝতে দেননি অন্নপূর্ণা। নতুন বাড়ির সেরা ঘরটা শ্বশুর শাশুড়ির জন্য ছেড়ে দিয়েছিলেন। অবশ্য দেওর সুবোধ জীবনে বিশেষ কিছু করতে পারেননি। কোনো ক্রমে বিয়ে পাশ করে চাকরির চেষ্টা করেছিলেন সুবোধ, কিন্তু লাভ হয়নি। বাজারের কাছে তার একটা স্টেশনারির দোকান আছে। আহামরি কিছু রোজগার হয় না, টেনে টুনে চলে যায় আর কি। তাই তো সুবোধকে আজও আগলে রেখেছেন অন্নপূর্ণা। নিজের 2 সন্তান আসার পরেও ছোট দেওরের প্রতি তিলেক অবহেলা করেননি কোনোদিন। সুবোধের পরিবারও তার ছত্রছায়ায় সুরক্ষিত। মাধবীকে তো তিনিই খুঁজে এনেছিলেন। দেখতে দেখতে এই সংসারে 33টা বছর কাটিয়ে দিলেন তিনি। খালি গ্লাস টেবিলের ওপর রেখে অন্নপূর্ণা ভাবেন, কি বলে গেল মাধবী? টাকা শোধ করবে? মনে মনে হাসলেন তিনি। কত ধার শোধ করবি রে? বিয়ের পরে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উপহার থেকে শুরু করে চাকরি করতে যাওয়ার সময় ছেলের দামি জুতো, সবটাই তো ধার। নিজের ঘরে ঢুকে তাড়াতাড়ি আলমারি থেকে ডায়েরিটা বের করে খাটে বসলেন মাধবী। 6 মাস আগে ভাইঝির বিয়ের জন্য সেনগুপ্ত শ্যাকরার কাছ থেকে গয়নাটা কিনতে বাধ্য হয়েছিলেন তিনি। একমাত্র ভাইঝি, মান সম্মানের ব্যাপার তো রয়েই যায়। বাবু এখন যা পাঠায় তাতে প্রতি মাসে 5,000 টাকা করে কিস্তি দিতে পারবেন ভেবেই অবশ্য গয়নাটা কিনেছিলেন। দিচ্ছিলেনও তাই।
কিন্তু শেষ মাসে এসে যেন সব ওলটপালট হয়ে গেল। ডায়েরি খুলে পুরনো হিসেবের তলায় 5,000 লিখলেন মাধবী। ধারের মোট পরিমাণ হলো 7,000। 21 বছর বয়সে বিয়ে হয়েছিল তার। সুবোধ কোনোদিনই সঙ্গী হয়ে উঠতে পারেননি। আজীবন সবটা একা হাতে গোছানোর চেষ্টা করেছেন মাধবী, কিন্তু ফাঁক রয়েই গেছে। ধারের খেলা শেষ হয়নি কোনোদিন। তবে এইবার সব দেনা শোধের পালা। বিছানায় পাতা এমব্রয়ডারি করা চাদরটার ওপর হাত বোলান মাধবী। সন্ধেবেলা 3 কাপ চা টেবিলের ওপর রেখে সুবোধকে চোখের ইশারা করলেন মাধবী। সুবোধ ভাঙা ভাঙা স্বরে বললেন, দাদা, মানে বৌদি, তোমাদের সঙ্গে একটু কথা ছিল। চায়ে চুমুক দিয়ে সন্দীপ বললেন, উফ, তোর এই আমতা আমতা করা স্বভাব আর গেল না। যা বলবি স্পষ্ট করে বল। বলছিলাম যে আমরা বাবুর কাছে যাব। অন্নপূর্ণা হেসে বললেন, তুই সন্ধ্যায় এই কথাটাই বলবি বলেছিলি ছোট? তোরা দুজন পারিস বটে, এই সামান্য ব্যাপারেও তোদের এখনো অনুমতি লাগে? সন্দীপের দিকে তাকিয়ে তিনি বললেন, দুটোতে এখনো বড় হলো না গো। তবে এই তো কিছুদিন আগে ছেলের কাছে 1 মাস কাটিয়ে এলি, তবুও মন ভরেনি বল? ধীর অথচ দৃঢ় স্বরে মাধবী বললেন, আমরা পাকাপাকিভাবে বাবুর কাছে চলে যাচ্ছি দিদি। বাবু আর একা একা থাকতে চাইছে না। অন্নপূর্ণার মাথা যেন হঠাৎ ঘুরে গেল। অবাক স্বরে বললেন, কি? কবে? মানে? আগামী মাসের 15 তারিখ। আজই টিকিট কনফার্ম হয়েছে। সন্দীপ বললেন, আগে জানাসনি তো? মাথা নিচু করে সুবোধ বললেন, সবটা ঠিক হওয়ার পরে জানাবো ভেবেছিলাম। আসলে দোকান থেকে তো খুব বেশি কিছু রোজগার হয় না। অন্নপূর্ণার ভাষা তীক্ষ্ণ হয়। ও, এইবার ছেলের টাকায় পায়ের ওপর পা তুলে জীবন কাটানোর ইচ্ছে। তা মাত্র 1.5 বছর চাকরি করেই যে তোদের ছেলে কোটিপতি হয়ে গেছে জানতাম না। শান্ত স্বরে মাধবী বললেন, না দিদি, আমার ছেলে কোটিপতি নয়। আমরাও পায়ের ওপর পা দিয়ে জীবন কাটাবো না। বাবু যে সোসাইটিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, সেখানে একজন মহিলার বুটিক আছে। বাবুর সঙ্গে ভালো বন্ধুত্ব তার। তিনি মূলত অনলাইনে ব্যবসা করেন। আমার এমব্রয়ডারির কাজ ওর ভীষণ পছন্দ হয়েছে। আমাকে নিজের বুটিকে কাজ দিয়েছেন তিনি। বাবুর বাবাও ওর ব্যবসাতেই সাহায্য করবে। দোকানটা আপাতত বন্ধ থাকবে, পরে এসে বিক্রির ব্যবস্থা করব। যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছো তখন সাবধানে যেও, বলে উঠে গেলেন সন্দীপ। গর্জে ওঠেন অন্নপূর্ণা। একবারও কেউ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না? মাথা নিচু করে বসে থাকেন সুবোধ। মাধবী বলেন, বাবা মা আর ছেলে একসঙ্গে থাকবে, এতে আবার কারোর অনুমতির প্রয়োজন হয় নাকি দিদি? বড় ফোঁটার বৃষ্টিতে ভাপ ওঠে, খুব দম বন্ধ লাগে। ঠিক এমনই ভাপ উঠেছিল অনেক বছর আগে। সদ্য বিয়ে পাশ করে একটি সরকারি চাকরির পরীক্ষার প্রথম ধাপে সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন সুবোধ। অস্থির হয়ে উঠেছিলেন অন্নপূর্ণা। অবশ্য তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। সুবোধ ইন্টারভিউতে পাশ করতে পারেননি। মৈত্র পরিবারকে দেওয়া প্রতিটি ঋণ সুবোধের মাধ্যমে উসুল করতে চেয়েছিলেন অন্নপূর্ণা। সবাইকে দাঁড় করিয়েছেন তিনি। সুবোধও যদি মুঠোর বাইরে চলে যেত, তাহলে তার প্রাপ্য কী থাকত? অন্নপূর্ণার বিয়ের পর থেকেই গোবেচারা সুবোধ তার ন্যাওটা। বৌদি তার কাছে মায়ের থেকেও আপন। তাই তো ইন্টারভিউতে পাশ না করতে পারায় বিমর্ষ সুবোধের আত্মবিশ্বাস ভাঙতে তাকে বেশি পরিশ্রম করতে হয়নি। সুবোধের বিয়ের জন্য মাধবীকে পছন্দ করে এনেছিলেন। আজীবন ফর্সাদের প্রতি মৈত্র পরিবারের দুর্বলতা। শ্যামলা বর্ণের মাধবী, যার স্বামীর মেরুদণ্ড ভাঙা, সে যে কোনোদিন সংসারে প্রতিষ্ঠা পাবে না, তা ভালো করেই জানতেন অন্নপূর্ণা। অষ্টম মঙ্গলায় মাধবীর বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনে এনেছিলেন প্রচুর দামি উপহার। মাধবীর ছেলে যখন চাকরি করতে গেল, তখন তার জন্য কিনে আনলেন ব্র্যান্ডের জুতো। এর কোনোটাই অবশ্য প্রয়োজন ছিল না। এমন অজস্র ভারে আজীবন সুবোধ ও মাধবীকে নুইয়ে রাখতে চেয়েছিলেন তিনি। অপরকে নিজের দয়ায় বাঁচতে দেখার সুখ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন অন্নপূর্ণা। মাধবী অবশ্য সোজাভাবে কোনোদিন গ্রহণ করেননি কোনো দান। প্রতিবার টাকা শোধ করেছেন, ধীরে হলেও। অন্নপূর্ণা তখন আরও ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। মাধবী কোনোদিন মাথা তুলতে পারেননি। কিন্তু সেই মাধবীর ভাষায় আজ এত ধার এলো কোথা থেকে? সত্যি কি মুঠো আলগা হয়ে গেল? অস্থির অন্নপূর্ণার ফোনে মেসেজ ঢোকে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ₹7,000। অন্নপূর্ণার সর্বাঙ্গে জ্বলুনি শুরু হয়। আলমারির ওপর থেকে ব্যাগ নামিয়ে প্যাকিং শুরু করলেন মাধবী। প্রথমেই এমব্রয়ডারি করা 2টো ব্লাউজ আর একটা বেড কভার রাখলেন। বরাবরই দক্ষ হাতে এমব্রয়ডারি করেন তিনি।
বিয়ের পরে নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিলেন, কয়েকটা অর্ডার পেয়েছিলেন, হাতে এসেছিল কিছু টাকা, কিন্তু আবারও বাদ সেধেছিলেন অন্নপূর্ণা। ঘরকন্যার কাজের অজুহাতে মাধবীর স্বপ্নের ওপর তালা ঝুলিয়েছিলেন তিনি। শাশুড়ি ও বড় বউয়ের সুরে সুর মিলিয়েছিলেন। অবশ্য মাধবীর হাতের কাজ দিয়েই নিজের ঘর আলমারি সাজিয়েছেন অন্নপূর্ণা। মাধবীর ফোন বাজে। হ্যালো মা। বল বাবু। জেঠিমার অ্যাকাউন্টে 7,000 টাকা পাঠিয়ে দিয়েছি। তোর ওপর খুব চাপ পড়ে গেল বাবু। কী যে বলো মা, আমি তো এই মাসে অ্যাওয়ার্ডের টাকা পেয়েছি। তাছাড়া তুমি বুটিকের জন্য যে কয়েকটা জিনিস পাঠিয়েছিলে সেগুলোর বিক্রি শুরু হয়ে গেছে। সবাই বুটিকে তোমার জন্য অপেক্ষা করে আছে। ডায়েরির হিসেব লেখা শেষ পাতাটা খুললেন মাধবী। পেন দিয়ে ক্রস করে কেটে দিলেন হিসেব। বারান্দায় এলেন। বহুদিন পরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আজ ঋণ মুক্ত তিনি। অনেক বছর পরে শরীর মন শান্ত হলো আজ। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।